হিরো আলম মাত্র 5 মাসের জন্য এমপি হচ্ছে নাম করা, যেমন উনি বলে দিয়ে যেহেতু উনি নির্বাচনী চেয়ারম্যান তার পক্ষে বলবি আমি পত্রিকার নামটি বললাম এগিয়ে আছে 72%, 74 আবার দুইবার আমি ইচ্ছা করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এই জন্য গরিবের প্রতি হিরো আলমের মায়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের জন্য যে বিশাল সুসংবাদ চলে এসেছে। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসনে নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষ মুখিয়ে আছে এবং সেই সাথে হিরো আলমের এই নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করেছিল। যদিও শেষ পর্যন্ত সেই ঢাকা 17 আসনের নির্বাচনে জয়ী হতে চলেছেন হিরো আলম এবং সেই সাথে যে শেষ পর্যন্ত 74% ভোট পেয়ে নির্বাচনে জয়ী হতে চলেছেন। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে হিরো আলমের নির্বাচনী চেয়ারম্যান সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন এবং সেই সাথে সেই হিরো আলমই এবার ঢাকা 17 আসনের জয়ী হতে চলেছেন। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন ঢাকা 17 আসনের নির্বাচনকালীন চেয়ারম্যান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল আলোচনাগুলো শুনে আসি এবং সেই সাথে হিরো আলমের এই নির্বাচনকে কেন্দ্র করে দর্শকেরা এমন কিছু মন্তব্য করেছে আর যেই মন্তব্যে হিরো আলম শেষ পর্যন্ত জয়ী হতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিশ্লেষণগুলো শুনে আসি কীভাবে শেষ পর্যন্ত 74% ভোট পেয়ে জয়ী হতে চলেছেন হিরো আলম। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চেয়ারম্যান হিসাবে নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন পরিচালক এবং তার অসংখ্য নাটকে তার পরিচয় আমি অভিনয় করছি, তার দু তিনটি সিনেমায় আমি অভিনয় করেছি। তিনি আমার গুরু শাওন আশরাফ। শাওন আশরাফের আরেকটি পরিচয় বলছি, উনি হিরো আলমের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান। তাহলে উনি কেন চেয়ারম্যানে গেলেন এবং উনি কি তার অর্জন দেখছেন আরেকটি আজকে উনি হয়তো বলার চেষ্টা করবে। ওনার বলার আগে আমি বলছি, আজকে একটি সংবাদপত্রের জরিপ দেখিয়েছে, সেই জরিপে দেখিয়েছে যে হিরো ঢাকা ট্রিবিউন নাম করা, যেমন উনি বলে দিয়ে যেহেতু উনি নির্বাচনী চেয়ারম্যান তার পক্ষে বলবি আমি পত্রিকার নামটি বলতে চাইনি, কিন্তু উনি নাম বলে দিয়েছেন। তো উনি বুঝাতে চেয়েছেন যে এটা কোনো জেনতেন পত্রিকা না এবং এই পত্রিকার তথ্য উপাত্ত মানুষ গ্রহণ করে, মানুষ দেখে, মানুষ বিশ্বাস করে। এবং সেই ট্রিবিউনে বলেছে যে হিরো আলম এগিয়ে আছে 74, আবার দুইবার আমি ইচ্ছা করে দর্শক মন্ডলী বলেছিলাম 2% কমে, কিন্তু এতটা সচেতন উনি ধরিয়ে দিয়েছেন না 72 না 74। এবং আরাফাত সাহেব যিনি নৌকার প্রতীক নিয়ে আছেন তিনি হলেন 22% এবং অন্যগুলি আছে। এই ব্যাপারে উনি কতটা খুশি হয়েছেন বা এই সংবাদটি কতটি গ্রহণযোগ্য আমি তাকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বলবো, তাকে আজকে চেয়ারম্যান হিসেবে বলবো না, যেহেতু প্রচারণা বন্ধ হয়ে গিয়েছে আইন অনুযায়ী, তাই আর প্রচারণা করা যাবে না কারো পক্ষে। এখন তিনি চেয়ারম্যান হিসেবে না, এখন তিনি মিডিয়া ব্যক্তি হিসেবে। এবং এই জরিপের প্রেক্ষিতে এখন কিভাবে আছে হিরো আলম এবং আরাফাত সাহেব সে ব্যাপারে তিনি আপনাদের সাথে আলোকপাত করবেন। আসছি শাওন আশরাফের কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনারা জানেন যে আর কোনো নির্বাচনী প্রচারণা হবে না। আমার ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন যে নিরপেক্ষভাবে মতামত দেওয়ার প্রতিটি মানুষেরই রাইট আছে, প্রতিটি মানুষেরই অধিকার আছে, আমাদের সংবিধানে দেওয়া আছে, যদি আমি ভুল না করি। কারণ আপনারা জানেন যে পীরজাদা ভাই আমাকে গুরু বললে উনি আমার গুরু, কারণ উনি সংবিধান মুখস্থ রাখেন, উনি একজন সাবেক সচিব, উনি একজন বিচারকও ছিলেন। তো আল্লাহ সবাইকে বিচারকের মানদণ্ডে বসান না। একজন বিচারক, কথাটি আমার অধূর্তপূর্ণ হতে পারে অনেকের কাছে, রাব্বুল আলামিনের পরে একজন মানুষ যারা ফাঁসির হুকুম দেয়, একমাত্র হায়াত মৌতের দায়িত্ব থাকে আল্লাহর হাতে। তো রাব্বুল আলামিনের পরে যেই ব্যক্তিটি এই দায়িত্বটি আল্লাহ তার উপরে অর্পণ করেন, রাব্বুল আলামিন অর্পণ করেন, কথা বুঝবেন কিন্তু, সেই সৌভাগ্যবান ব্যক্তি আমার ভাই যিনি তার রায়ে সেই কাজটি করতেন। তো আল্লাহ যাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হন হয়তো তাদেরকে সেই যোগ্যতা দেন যে একটি মানুষের ভাগ্য নির্ধারণ করার কলম তাদের হাতে দিয়ে দেন। তো তেমনি একজন মানুষের সাথে আজকে বসতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি এবং যখন তাদেরকে আমি ডিরেকশন দিই তখন আরেকবার সৌভাগ্যবান মনে করি যে এই ধরনের গুণী মানুষগুলোকে আমি আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করতে পারি, অথবা আমি যে গল্পটি বলতে চাই সেই গল্পটির চরিত্রগুলো তারা অভিনয় করে। চলে আসি আমরা আজকের নির্বাচনে। আমার ভাই প্রশ্ন করেছেন, দেখেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুটি দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর বাইরে আসলে কোনো কথা নাই। এই বড় দুটি দল যখন তাদের দিক নির্দেশনা হারিয়ে ফেলে তখন বাধ্য হয়ে আমাদেরকে মানুষের কথা বলার জন্য কোনো না কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। কোনো না কোনো মানুষ যখন জনমানুষের কথা বলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয়। সেই দায়িত্ববোধ থেকেই আমি হিরো আলমের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কারণ এই মুহূর্তে দেখবেন যে হিরো আলম জনমানুষের জন্য নিজেকে নিবেদিত করে দিয়েছে এবং সেই নিবেদিত করতে গিয়ে আজকে মানুষের জনপ্রিয়তা
তার জনপ্রিয়তার সঙ্গে যোগ হয়েছে সেই বড় দুটি দলের জনপ্রিয়তা। কারণ আপনারা দেখবেন যে মানুষ প্রতিবাদ করার ভাষা একটি মাত্র ভাষা, সেটা হচ্ছে তার নির্বাচনী ভোট, অথবা সে রাজপথে দাঁড়িয়ে সে প্রতিবাদ করবে। কিন্তু আজকে আমাদের রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করার ভাষা আমরা খুঁজে পাই না। কেন যেন আমরা একটা চামচামির তেলের বোতল নিয়ে দৌড়াইতে থাকি। আমি যদি বড় ভাই বেয়াদবি না করি তো দেখবেন আপনি মানে সরকার দলের সমর্থক যারা, তারা সবাই হচ্ছে গিয়ে তেলের বোতল নিয়ে দৌড়ায়, কোথায় কিভাবে চামচামি করবে সেই আশায় থাকে। আর যারা চামচামি না করে তারা দল থেকে বহিষ্কার হয়ে যায়। আবার বিরোধী দলের অনেকেও প্রতিবাদ করতে গিয়ে গুম হয়ে যায়, হাওয়া হয়ে যায়, বা অনেকে দেখবেন যে অত্যাচারের শিকার হয়। আপনি বলেছেন যে হিরো আলমে যখন দুটি বড় দল ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষের অধিকার সম্পর্কে বলার জন্য, তখন হিরো আলম আসছে তাদের অধিকার সম্পর্কে বলার জন্য। আমি যতটুকু জানি এবং সমালোচকরা বলে, নিন্দুকরা বলে যে হিরো আলমকে মানুষ ফানি করে দেখতে দেখতে তাকে জিরো থেকে হিরো বানিয়েছে। তার রাজনীতিক কোনো তদ্রুপ কোনো যোগ্যতা নেই এবং অভিনয়গত ততটা যোগ্যতা নেই। তাকে ফানিভাবে দেখতে 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 হিরো আলমকে জিরো থেকে হিরো বানিয়েছে। সে মানুষের কথা বলতে পারবে, এই বিষয়টা যেমন তাদের সন্দিহান, তেমনি তারা সন্দিহান যে এটা তাকে হাসতে 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 করতে করতে তাকে এই পর্যন্ত এনেছে। এ ব্যাপারে আপনি কি বলেন? আমি তাদের উদ্দেশ্যে তিনটা প্রশ্ন করতে চাই। তিনটা প্রশ্ন হচ্ছে গিয়ে, ধরেন আমি অত বড় রাজনীতিবিদ না, আমি একজন নির্মাতা, আমি নিজেকে ছোটোখাটো মানুষই মনে করি। কিন্তু এই নির্বাচনী প্রচারণায় আমি যেই 17 আসন ঘুরে ফিরে দেখেছি, আমি এর আগেও বলেছি 17 আসনে একটা শ্রেণী বাস করে যারা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যোগ্যতা রাখে, যারা সরাসরি প্রধানমন্ত্রী না হলে কোনো মন্ত্রীর সাথে কথা বলার যোগ্যতা রাখে। আর বাকি যে 70% অথবা 60% আছে, আমি অতীতেও বলেছিলাম, আজকে যে ট্রিবিউন তার প্রমাণ দিল যে বাকি যে পার্সেন্ট লোকগুলো আছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, একেবারে নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু ওই 17তেই বাস করে। আমি বস্তিগুলোতে ঢুকে দেখেছি, আপনি বিশ্বাস করবেন না পীরজাদা ভাই, ওখানে মানুষ বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল 17 বছর ক্ষমতায় আছে, কেন এই পরিবেশ থাকবে? বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে, কেন এই পরিবেশ থাকবে? তাহলে কি চাটুকারের দল ওখানে চেটে চেটে খেয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর আপনি উন্নতির ছোঁয়া দেখেন সারা বাংলাদেশে, তাহলে ওই এলাকাগুলোতে নাই কেন? এরকম অসংখ্য এলাকা আছে যেখানে আমি দেখেছি অনুন্নতির ছোঁয়া, কেন থাকবে পীরজাদা ভাই? তার মানে কি চাটুকারের দল চেটে চেটে খেয়েছে? হিরো আলম মাত্র 5 মাসের জন্য এমপি হচ্ছে, জি। ওনার কাছে এমন কি আলাউদ্দিনের চেরাগ আছে বা ওনার এমন কি লিয়াজুর যোগ্যতা আছে যে এই 5 মাসের মধ্যে ওই অবহেলিত সেই আপনি যে পরিবেশের কথা বলছেন, জি। ওখানে বসবাসকারী 75%-এর ভাগ্য উন্নয়ন হয়ে যাবে? আমি একটি কথা অতীতে আশ্বাস দিয়ে এসেছি, যেহেতু প্রচারণা শেষ, তারপরে অনেকগুলোর মধ্যে আমি একটি কথা বলতে চাই। ওই এলাকাগুলোতে প্রতি বারবার গিয়ে বিদ্যুতের লোক লাইন কেটে দেয়, কিন্তু তারা প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহার করে, যেই টাকাটা সরকার পায় না ওই এলাকার নেতারা পায়। আমি বলেছি আর কিছু না হোক, অন্ততপক্ষে এই লাইনগুলোকে বৈধ করে বাংলাদেশ সরকারকে বৈধ টাকা দিব এবং সেই লোকগুলোর ঘরে ঘরে বৈধ বিদ্যুৎ লাইন যাবে। আচ্ছা, এ ব্যাপারে বলি, বৈধ লাইন দেবেন, কিন্তু বৈধ লাইন নাই দেখে কেটে দিচ্ছে, এটা কিন্তু সরকার বা না, নাই দেখে না, লাইন আছে, লাইন আছে, অবৈধ বলে কেটে দিচ্ছে, আবার 2 দিন পরে আবার লাইন লাগাই দিচ্ছে, নেতারা পয়সা খেয়ে, অসৎ কর্মচারী কর্মকর্তার সাথে আবার নেতারা কর্মচারী কর্মকর্তা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এই জন্য গরিবের প্রতি হিরো আলমের মায়া আছে। ভোট হচ্ছে মানুষের দান, যারা দান করবো সেই পাইবে। হিরো আলমে চাই মানুষের সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় এবং তার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এই হিরো আলম যদি নিরপেক্ষ ভোট হয়, সে যথেষ্ট পরিমাণ ভোট পাবে এবং তার উইন হওয়ার সম্ভাবনা আছে। সবাই বলি যে ওই টিকটক করে, নাটক করে, এগুলো করতে পারে, তাতে কোনো আসে যায় না, কিন্তু সে একজন মানুষ, তার একটা ব্যক্তিত্ব আছে। এই এলাকার জাতীয় সংসদে একটা প্রভাব আছে, খুব ভাইটাল একটা এরিয়া। তো আমার কাছে মনে হচ্ছে এখানে যোগ্য যে হবে, জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে ইনশাল্লাহ ভোট দিবে। সে তার ভোট চাবে, জনগণের সাথে মিশবে, তাহলে তো সে বুঝতে পারবে জনগণ কি চায়। বাংলাদেশের গণতান্ত্রিক দেশে সে যে কোনো ব্যক্তি, সে যদি তাকে যোগ্য মনে করে এবং ইলেকশন কমিশন যদি মনে করে যে সে নির্বাচন করার মতো যোগ্য, অবশ্যই সে ইলেকশন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত সেই ঢাকা 17 আসনের সংসদ সদস্য হতে চলেছেন হিরো আলম, এবং সেই সাথে যেই হিরো আলমকে নিয়ে যারা বারবার মন্তব্য করে যাচ্ছে, খারাপ মন্তব্য করে যাচ্ছে, তারাই এবার হিরো আলমের পায়ে ছাড়তে হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই আলোচনাটি শুনে এবং সেখানকার ভোটারদের এই আগ্রহগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি আজকেই জয়ী হতে চলেছেন হিরো আলম? তো দর্শক বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।